হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো গাইস, তোমাদের আপকামিং ডাব্লিউবিপি কনস্টেবল আর কেপি কনস্টেবল সহ রাজ্যের গুরুত্বপূর্ণ সরকারি চাকরির পরীক্ষার কথা মাথায় রেখে তোমাদের আমি কন্টিনিউ ম্যাথের, রিজনিং প্লাস জিআইয়ের জিকের ক্লাস করাচ্ছি। তো অবশ্যই তোমরা সবাই রেগুলার ক্লাসগুলো দেখো। আশা করি তোমরা এই ক্লাস থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন তোমাদের পরীক্ষায় দেখতে পাবে। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদের সিলেক্ট করে নিয়ে আসি, বিগত বছরের প্যাটার্ন অনুযায়ী সিলেক্ট করি, অর্থাৎ একটা প্রশ্ন কিন্তু তোমাদের আমি বাইরের থেকে নিয়ে আসি না। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের আপকামিং চাকরির পরীক্ষাগুলোর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আর মন দিয়ে ভিডিওটি দেখবে। একবার বুঝতে অসুবিধা হলে একটু টাইম নিয়ে দেখো, আশা করি বুঝতে পারবে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের হুবহু কপি হবে চাকরির পরীক্ষায়। তো আজকের ভিডিওতে তোমাদের আমি গুরুত্বপূর্ণ রিজনিং থেকে কিছু প্রশ্ন করাবো। প্রত্যেকটা টাইপ তোমাদের পুলিশ পরীক্ষা সহ রাজ্যের বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু রিপিট হয়, আর প্রত্যেকটা প্যাটার্ন কিন্তু খুবই ভালো টাইপের প্যাটার্ন আমি আজকে নিয়ে এসেছি। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখো, এই যে লুপ্ত সংখ্যা নির্ণয়, এটা প্রত্যেকবার কিন্তু একটা করে পরীক্ষায় থাকে। এখানে দেওয়া আছে 350, তারপরে 341, 316, 267, 186, অর্থাৎ বড় থেকে আমাদের কিন্তু ছোটোর দিকে যাচ্ছি আমরা। তার মানে একটা জিনিস এখানে দেখো, 350 থেকে আমরা পেয়েছি কত, 341। তো এদের মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা দেখো, 9-এর ডিফারেন্স। 9 মানে কত, 3-এর স্কোয়ার। এরপরে 341 থেকে 316, তার মানে এদের মধ্যে ডিফারেন্স কত বলো তো, 25 মানে হচ্ছে 5-এর স্কোয়ার। 5-এর স্কোয়ার করলে আমরা পাই তো 25, 5 5 25। এরপরে 316 থেকে কততে আসছে দেখো, 316 থেকে 267। তো এদের মধ্যে গ্যাপ কত, এদের মধ্যে গ্যাপ হচ্ছে 33 আর 16 49। 49 মানে হচ্ছে 7-এর স্কোয়ার। এরপরে 267 থেকে 186, 14 আর 67 কত, 81। তো এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 81। 81 মানে হচ্ছে 9-এর স্কোয়ার। তো আমরা এখন একটা জিনিস দেখলাম, দেখো, প্রথমে এসে 3-এর স্কোয়ার, তারপরে বিজোড় সংখ্যা 5-এর স্কোয়ার, তারপরে বিজোড় সংখ্যা 7-এর স্কোয়ার, তারপরে বিজোড় সংখ্যা 9-এর স্কোয়ার, বড় সংখ্যা থেকে মাইনাস হয়েছে। তো আমরা এবার পেয়েছি কত, 186। তার মানে আমাদের 186 থেকে 9-এর পরের যে বিজোড় সংখ্যাটা, সেটা কত, 11 তার স্কোয়ার। আর 11-এর স্কোয়ার মানে কত, 11-এর স্কোয়ার করলে পাবে 121। তাহলে 186 থেকে 121 মাইনাস করলে তোমাদের উত্তর চলে আসবে 565। অপশান বি রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। কিছুই নেই, জাস্ট যে সংখ্যাগুলো এখানে দেওয়া আছে, 350 থেকে 341-এ এসছি কীভাবে, 3 স্কোয়ার মানে 9 মাইনাস করে। এরপরে এখান থেকে 5-এর স্কোয়ার মাইনাস হয়েছে, এরপরে এখান থেকে তোমাদের 7-এর স্কোয়ার মাইনাস হয়েছে, তারপরে 9-এর স্কোয়ার মাইনাস হয়েছে, তারপরে এখানে 11, এর থেকে 11-এর স্কোয়ার মাইনাস করতে হবে 186 থেকে। সেটাই জাস্ট করা হয়েছে। একদম ধরে ধরে তোমাদের বোঝাচ্ছি, অবশ্যই তোমরা একটু টাইম নিয়ে দেখবে, তোমরা সবাই বুঝতে পারবে। পরের 2-এর নাম্বার প্রশ্নটা কি বলছে, ভুল সংখ্যাটি নির্ণয় করো। এখানে 4টে সংখ্যা দিয়েছে, 2, 3, 8, 63, 3000। এর মধ্যে ভুল সংখ্যাটি নির্ণয় করতে হবে। এখানে দেখো, 2-এর স্কোয়ার মানে 2-এর বর্গ কত হয়, 4। 4 থেকে 1 বিয়োগ করলে পাবে কত, 3। এরপরে 8-এর বর্গ বা 8-এর স্কোয়ার করলে পাই হচ্ছে 64। 64 থেকে 1 বিয়োগ করলে আমরা পাই 63। তার মানে এখানে বুঝতে পারলে, 2-এর স্কোয়ার, তার থেকে 1 বিয়োগ করলে পাচ্ছ 3। এরপরে 8-এর স্কোয়ার করলে তার থেকে 1 বিয়োগ করলে পাচ্ছ 63। তারপরে দেখো, এখানে তুমি যদি 3-এর স্কোয়ার করো, 3-এর স্কোয়ার, তার থেকে 1 বিয়োগ করলে পাবে হচ্ছে 8। মানে একটা সংখ্যা স্কোয়ার করে মাইনাস করলে আমরা পরবর্তী সংখ্যাটা পাচ্ছি। ভালো করে বোঝার চেষ্টা করে, 2-এর পরে 3 এসছে, তার মানে 2-এর স্কোয়ার করলাম, তার থেকে 1 বিয়োগ করেছি। এরপরে 3-এর স্কোয়ার করলাম, 1 বিয়োগ করে কত পেলাম, 8 পেলাম। এই 3-এর পরে 8 এসছে। এরপরে 8-এর স্কোয়ার করলাম, করে 1 বিয়োগ করেছি, 63 পেয়েছি। এখন আমরা 63 তার বর্গ করব। 63-র বর্গ করে তার থেকে 1 বিয়োগ করলে আমরা যদি 3000 পাবো কি, দেখো চেক করছি। তো 63-র বর্গ বের করার দেখো ট্রিক্স, বর্গ বের করার কৌশল। তো এখানে 6-এর স্কোয়ার কত হয়, 36। 3-এর স্কোয়ার 9, তার মানে আমরা এখানে 0-9 লিখলাম। আর এটা দেখো, 3 6 18, 18 দুগুণে 36। এগুলো যদি আমি যোগ করি, 9 অ্যাজ ইট ইজ সেম থাকবে। 0 আর 6 যোগ করলে হয় 6, আর 3 আর 6 যোগ করলে হবে 9। তাহলে 3969। এর থেকে 1 বিয়োগ করলে পাবে হচ্ছে 3668। বাট আমাদের এখানে 63 পরে দেওয়া হচ্ছে 3000, তো এটাই আমাদের ভুল। তাহলে আমাদের বলেছে ভুল সংখ্যা কোনটি,
ভুল সংখ্যা হচ্ছে 3000, তাহলে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। মানে একটা সংখ্যার স্কোয়ার করে মাইনাস করলে আমরা পরবর্তী সংখ্যাটা এখানে পাচ্ছি, ব্যাস। পরের প্রশ্ন দেখো, এই টাইপের প্রশ্ন তোমাদের আমি আগের দিন করিয়েছিলাম, একজন কমেন্ট করে জানিয়েছিল যে দাদা এটা আমি বুঝতে পারিনি। তো দেখো এখানে কঠিন কিছুই নেই, এই যে শূন্যস্থানগুলো দেয় পূরণ করতে এই যে সিরিজের, তো এর মধ্যে তোমরা তোমাদের উত্তরটা লুকিয়ে আছে। এই যে ড্যাশে খালি করে কি তোমরা বসাবে সেটা দেখো, আমি আজকে ধরে ধরে তোমাদের এটা আমি বোঝাবো। এখানে আছে পি কিউ, তারপরে হচ্ছে ড্যাশ, তারপরে পি আবার ড্যাশ আর ড্যাশ, এইভাবে আছে। এখন আমাদের এই যে পি, তার আগে ড্যাশ আছে, তার মানে আমাদের চেক করতে হবে এই পি এর আগে কি বসবে। এখন দেখো এখানে পি এর আগে কি আছে, এই সাইড থেকে পি এর আগে আছে আর, তার মানে আমরা পি এর আগে এখানে আর বসিয়ে দিলাম, ব্যাস। এরপরে দেখো আর এর আগে কি আছে, কিউ, তাহলে আমরা পি এর পরে এখানে কিউ বসাতে পারবো, পি কিউ, কেননা আর এর আগে কিউ আছে। এরপরে কিউ এর আগে কি আছে, পি, দেখো কিউ এর আগে এখানে পি পেয়েছো, তাহলে এখানে পি বসাও। আর এর আগে আমরা কি পেয়েছি, কিউ, তাহলে এখানে আবার কিউ বসাবো। তার মানে আমরা কি পেলাম দেখো, আর কিউ পি কিউ, কোন অপশানে আছে, অপশান ডি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আমরা এই প্রশ্ন থেকে কিন্তু আমরা পেয়ে গেছি যে কার সামনে কি বসবে শূন্যস্থানে, সেটা আমরা কিন্তু এখান থেকে পেয়ে গেছি। আবারও বলছি, এখানে পি ছিল, পি এর সামনে ড্যাশ ছিল, আমরা কোথার থেকে নিয়েছি দেখো, এই যে পি আছে, পি এর সামনে আমরা আর এখানে দেখতে পাচ্ছি, তার মানে আর বসিয়ে দিলাম। এখন দেখো আর এর সামনে কি আছে, কিউ, তাহলে আর এর আগে ড্যাশ ছিল, এখানে কিউ বসিয়ে দিলাম। আর এই কিউ এর সামনে দেখো এখানে পি পেয়েছি, তাই এখানে পি বসিয়ে দিলাম, ব্যাস, প্রশ্ন সমাধান হয়ে গেল। বলছে বেমানান শব্দটি চিহ্নিত করো, এই টাইপের প্রশ্ন কিন্তু আসে। মহারাষ্ট্র একটা রাজ্য, স্টেট। পশ্চিমবঙ্গ একটা স্টেট। গুজরাট একটা রাজ্য, স্টেট। বাট কলকাতা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ক্যাপিটাল। তো বেমানান শব্দ কোনটি হয়ে যাবে, কলকাতা, কারণ বাকি তিনটে স্টেট দিয়েছে, একটা ক্যাপিটাল দিয়েছে, তাহলে অপশান সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন বলছে সাদৃশ্য নির্ণয় করুন। নিরক্ষরতা দূর করে শিক্ষা, আর বন্যা দূর হয় কিসের জন্য, বাঁধ নির্মাণ করলে। নদীর বুকে বাঁধ নির্মাণ করলে তোমাদের বন্যা দূর হয়। এখানে এটাই হচ্ছে এর মধ্যে সাদৃশ্যতা আছে, কারণ নিরক্ষরতা দূর হয় কার দ্বারা, শিক্ষার দ্বারা। আর বন্যা আমরা দূর করতে পারি, দূরীকরণ করতে পারি বাঁধ সৃষ্টি করে, নদীর বুকে বাঁধ দিয়ে। এই জন্য 5-এর ডি তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। দেখো 6 নম্বর প্রশ্ন কি বলছে, কোনো নিয়ম অনুযায়ী স্টারের সংকেত TUBS হলে ওই নিয়ম অনুযায়ী ফিশের সংকেত কি হবে। তাহলে দেখো এখানে কি বলছে, স্টার, STAR, স্টারকে আমরা কি বলছি, TUBS। তাহলে দেখো এস এর পজিশন ভ্যালু এখন লিখে ফেলবো আমরা। এস এর পজিশন ভ্যালু হচ্ছে 19, টি এর কত 20, এ হচ্ছে 1 নম্বর পজিশনে আছে, আর আসছে 18 নম্বর। এখানে দেখো টি কত বলো তো, টি হচ্ছে 20, ইউ 21, বি হচ্ছে 2, এস 19। এখন দেখো 19 থেকে 20, তার মানে আমরা কি করছি, 1 যোগ করেছি। 20 থেকে 21, তার মানে এখানে কত যোগ করেছি, 1। 1 থেকে 2 মানে 1 যোগ করেছি। 18 থেকে 19 মানে 1 যোগ করেছি। মানে সব ক্ষেত্রে আমরা 1 যোগ করে কিন্তু স্টার থেকে TUBS পেয়েছি। তার মানে আমরা এখানে কি করব দেখো, ফিশ প্রত্যেকের সাথে 1 যোগ করব। তো এফ হচ্ছে 6, এফ এর পরে আসে কি, জি, আই এর পরে থাকে জে, এস এর পরে থাকবে তোমাদের টি, এইচ এর পরে থাকে আই। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো 8 নম্বর প্রশ্ন কি বলছে, নিম্নের কোন ভেনচিত্রটি ডাক্তার, উকিল আর পেশাদারকে সম্পর্কিত করে। এখানে দেখো ডাক্তার, উকিল সবাই কিন্তু পেশাদার, বাট ডাক্তার আর উকিলের পেশা কিন্তু আলাদা আলাদা। তাহলে এটা এই সার্কেলটাকে যদি আমরা পেশাদারের সার্কেল বলে থাকি, তো এই পেশাদারের মধ্যে তোমার কী আসবে, ডাক্তারও আসবে আবার উকিলও আসবে, বাট দুজনের পেশা আলাদা আলাদা, তাই দুজনকে আমরা একটু আলাদা আলাদা রাখলাম। তাই এই রকম ভেনচিত্র কোন অপশানে আছে দেখো, অপশান সি তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের 9 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, প্রদত্ত চিত্র থেকে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। 5, 9, 12, 18, 10। তো এই টাইপের যদি চিত্র দেওয়া থাকে তাহলে তোমরা এইভাবে চেক করবে। দেখো 5-এর সামনে কি আছে, 10, 12 এই বরাবর কি আছে, 24, 9 এই বরাবর কি আছে, 18। তাহলে আমাদের 18 এই বরাবর বের করতে হবে, ঠিক আছে, এইভাবে চেক করবে। তাহলে 5-এর সামনে 10, তার মানে আমরা 5 থেকে 10 কীভাবে পাই, 5 গুণ 2 করলে 10 পাই। এরপরে 9 থেকে 18, মানে 9 গুণ 2 করলে কত পাবে, 18। আর 12-র সাথে 2 গুণ করলে 5 হচ্ছে 24। তার মানে এখানে 18 আছে, তো 18-র সামনে এই ঘরে কী হবে, 18-র সাথে 2 গুণ করে দাও, 18 দুগুণে
কত হচ্ছে 36। তাহলে অপশান সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। পরে 10 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, ট্রান্সফারেন্স শব্দটির বর্ণগুলির সাহায্যে নিচের কোন শব্দটি তৈরি করা যাবে না। এখন দেখো এই প্রশ্নগুলো সলভ করতে গেলে তোমাদের অবজারভেশন তার উপরে নির্ভর করবে যে তোমরা রাইট অ্যান্সার করতে পারবে কি না। তো এখানে দেখো ট্রান্সফারেন্স, তো এর মধ্যে এফ আছে, এর মধ্যে আর আছে, এ এন সব কিছুই আছে, তার মানে আমরা ফ্রান্স তৈরি করতে পারবো, এন্ট্রান্সও তৈরি করতে পারবো। বাট দেখো ফ্যাক্টর, এর ভিতরে ও আছে কিন্তু ট্রান্সফারেন্সের মধ্যে ও তোমরা দেখতে পাবে না, তার মানে ট্রান্সফারেন্সের মধ্যে ও নেই, তার মানে আমরা এই ফ্যাক্টর কিন্তু তৈরি করতে পারবো না। তো বলছে কোনটি তৈরি করা যাবে না, ফ্যাক্টরকে তৈরি করা যাবে না, সেটাই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। খুবই সহজ কিন্তু রিজনিংয়ের মধ্যে কঠিন কিছুই নেই। এর পরের প্রশ্ন দেখো কি বলছে, ইংরেজি বর্ণমালার প্রথম থেকে 18তম বর্ণের বাঁ দিকের সপ্তম বর্ণ কোনটি। তাহলে এটা যদি আমরা 18তম বর্ণ মানে 18 লিখে ফেললাম, এটা হচ্ছে ডান দিক, এটা হচ্ছে বাঁ দিক। তো বাঁ দিকের সপ্তম বর্ণ কোনটি সেটা আমাদের বার করতে হবে। তো বের করতে গেলে কী করবে, জাস্ট 18 থেকে 7 বিয়োগ করো, কত হচ্ছে 11। তো 11 নম্বর পজিশনে কে থাকে, কে, তাহলে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। পরের প্রশ্ন দেখো কি বলছে, 1 ফেব্রুয়ারি মানে 1 ফেব্রুয়ারি 2004 রবিবার হলে ওই বছর মার্চের 5 তারিখ কী বার হবে। এখন 2004 লিপ ইয়ার নাকি অর্ডিনারি ইয়ার সেটা আমাদের বার করতে হবে। তো এটা বার করতে গেলে কী করতে হবে, দেখো এদের লাস্ট দুটো ডিজিট নিতে হবে, নিয়ে 4 দিয়ে ভাগ করতে হবে। সম্পূর্ণরূপে যদি ভাগ চলে যায় মানে ভাগশেষ শূন্য থাকলে সেটা লিপ ইয়ার। এখন 4কে আমরা 4 দিয়ে ভাগ করব, 4 1 4, ভাগশেষ কত শূন্য, তার মানে 2004 লিপ ইয়ার। আর লিপ ইয়ারের ক্ষেত্রে ফেব্রুয়ারি কত দিন হয়, 29 দিন। তো 29 দিন হয়। আর এখানে বলছে 1 ফেব্রুয়ারি কত, রবিবার, তার মানে এখান থেকে 1 বিয়োগ করো, বাকি থাকছে কত দিন, 28 দিন। আর ওই বছর 5 মার্চ, তো ফেব্রুয়ারি পরে কি আসে, মার্চ মাস, তাহলে 28-এর সাথে 5 যোগ করো, 28 আর 5 কত, 33 দিন। এখন দিন সংখ্যা 7-এর থেকে বেশি হয়ে গেলে আমরা সেটাকে 7 দিয়ে ভাগ করব, করে ভাগশেষটাকে নেব, 7-এর থেকে কম ভাগশেষটাকে আমরা নেব। তো 4 7 28, ভাগশেষ কত পাচ্ছি দেখো 5, 7-এর থেকে কম, তার মানে আমাদের 1 ফেব্রুয়ারির 1 তারিখ কী বার ছিল, ফেব্রুয়ারি 1 তারিখ ছিল সানডে। এখান থেকে আমরা সানডে থেকে 5 দিন গুনে যাব, তাহলে রবিবারের পরে 5 দিন গুনে তোমরা কোথায় যাবে দেখো, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, 5 দিন গুনে তোমরা 5 ঘর এগিয়ে গেলে পাবে কি, শুক্রবার, তার মানে মার্চের 5 তারিখ, মার্চ মাসের 5 তারিখ কী বার হবে, শুক্রবার হবে, ফ্রাইডে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এখানে খুবই সহজ, ক্যালেন্ডার থেকে একটা রিজনিং দিয়েছে, বাট এই টাইপের প্রশ্ন কিন্তু থাকে, কিন্তু অনেকেই আবার ভুল করেও আসে। দেখো 13 দাগের প্রশ্ন কি বলছে, সুজনের বিভাগে সুজনের ক্রম হলো প্রথম থেকে অষ্টম এবং শেষ থেকে দ্বাদশ, তাহলে সুজনের বিভাগে কতজন ছাত্র আছে। দেখো এখানে যদি এটা ফার্স্ট পজিশন হয়ে থাকে, ফার্স্ট পজিশন থেকে প্রথম দিকে মানে প্রথম থেকে সুজন আছে 8 নাম্বার পজিশনে, আর শেষের দিক থেকে সুজন আছে কত নাম্বার পজিশনে, 12 নাম্বার পজিশনে। এখন দেখো সুজন যদি প্রথম থেকে 8 নাম্বার পজিশনে থাকে তাহলে সুজনের আগে আরও কতজন আছে, 7 জন আছে, সুজনের আগে আরও 7 জন আছে। যদি শেষ দিক থেকে সে 12 নাম্বার পজিশনে থেকে থাকে তার মানে এর আগে সুজনের আগে আরও 11 জন আছে। তো টোটাল দেখো 11 প্লাস 7 কত হচ্ছে, 11 প্লাস 7 18 জন, আর সুজনকে আমরা ধরলে 18 প্লাস 1 টোটাল হচ্ছে 19 জন ছাত্র আছে। রাইট অ্যান্সার অপশান সি। পরে 14 দাগের প্রশ্ন দেখো, যদি বিয়োগ মানে প্লাস, তার মানে আমরা এখানে লিখে ফেলি 2 ভাগ আছে, তার ভাগ মানে আমরা কি লিখছি, গুণ, তাহলে এখানে গুণ দাও 20, গুণ মানে হচ্ছে ভাগ, তাহলে গুণের জায়গায় ভাগ দিয়ে দাও। বিয়োগ মানে হচ্ছে প্লাস, বিয়োগ মানে প্লাস, তার মানে এখানে প্লাস দাও, আর প্লাস মানে হচ্ছে বিয়োগ। তার মানে বট মাস আমরা অ্যাপ্লাই করব, বট মাসে তোমরা জানো অনেকে ব্র্যাকেটের কাজ হবে, তারপরে অফ, তারপরে ভাগ, তারপরে গুণ যোগ বিয়োগ, এইভাবে কিন্তু কাজ হয়। তো আমরা এখানে বট মাস অ্যাপ্লাই করব, তার মানে 2 গুণিতক 20-কে 4 দিয়ে ভাগ করলে কত পাবে, 5, প্লাস 5 মাইনাস 2, এখন 2 আর 5 গুণ করলে হচ্ছে 10, আর 5 থেকে 2 বিয়োগ করলে 3, তাহলে 10 প্লাস 3 13, অপশান এ তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন 15 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, প্রদত্ত শব্দগুলিকে সঠিক অর্থযুক্ত অনুক্রমে সাজাও। এখানে বলা হচ্ছে দুর্ঘটনা, এটাকে 1 লেখো, রক্তদান এটা 2 নম্বর পজিশন, হাসপাতাল 3, অ্যাম্বুলেন্স 4, রক্তপাত হচ্ছে 5। বলছে এটাকে সঠিক অনুক্রমে সাজালে প্রথম কে আসবে। তো প্রথমে ঘটে দুর্ঘটনা, তাহলে প্রথমে আসবে 1 নম্বর, তারপরে হয় রক্তপাত, তারপরে রক্তপাত হলে আসে অ্যাম্বুলেন্স, তারপরে থাকবে 4, অ্যাম্বুলেন্সে করে কোথায় নিয়ে যায়, হাসপাতাল, তারপরে থাকবে 3, হাসপাতালে যাওয়ার পরে রক্তদান করা হয়, তাহলে সবার শেষে থাকবে 2। তো এই সিকোয়েন্স কোথায় আছে দেখো, 1 5 4 3 2,
1 5 3 4 এটা তো হবে না, 1 5 4 3 2 এটাও হবে না, 1 5 এটা তো হবেই না। তো অপশান ডি তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এখানে আছে 1 5 4 3 2, এটাই তোমাদের সঠিক অনুক্রম। পরের প্রশ্নে দেখো 17 নম্বর প্রশ্ন কি বলছে, 5 জন একটি সারিতে বসে আছে, এস এল এর ডান দিকে আছে। এস আছে কার? এল এর ডান দিকে। তাহলে যদি এটা এল হয়ে থাকে, এল এর ডান দিকে কি আছে? এস আছে। আবার বলছে পি এল এর বাঁ দিকে আছে, তাহলে এল এর বাঁ দিক কোথায়? পি এখানে। কিন্তু কে এর ডান দিকে আছে, তার মানে পি এল এর বাঁ দিকে আছে কিন্তু কে এর কোন দিকে আছে? ডান দিকে। তাহলে কে থাকবে বাম দিকে। আর এস কিউ এর বাঁ দিকে আছে, এস কিউ এর বাঁ দিকে থাকলে কিউ থাকবে কোন দিকে? এই দিকে। এখন বলছে তাহলে একদম বাঁ দিকে কে বসে আছে? এটা হচ্ছে ডান সাইড, রাইট সাইড, এটা হচ্ছে লেফট সাইড, বাঁ দিক। তাহলে একদম বাঁ দিকে বসে আছে কে? অপশান এ তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বিবৃতি দেখো কি বলছে, কিছু গাছ হলো বন, কিছু বন হলো বাড়ি, কিছু বাড়ি হলো তাঁবু। তার মানে কিছু গাছ যদি বন হয়ে থাকে তার মানে আমরা কি পাবো? গাছের মধ্যেই থাকবে বন, মানে সব বন হচ্ছে গাছ। তাহলে গাছ সবার থেকে বড়, তারপরে আসবে ফরেস্ট, বন। আবার বলছে কিছু বন হলো বাড়ি, তার মানে সব বাড়ি হচ্ছে বন, এটাকে হাউস লেখো। আর বলছে কিছু বাড়ি হলো তাঁবু, তার মানে সব তাঁবুই হচ্ছে বাড়ি, টেন্ট। তো এখানে কি দেওয়া আছে দেখো, কিছু তাঁবু হলো বন, তো কিছু তাঁবু তো বন হতে পারে না। যদি সব তাঁবুই বাড়ি হয়ে থাকে আর সব বাড়ি বন হয়ে থাকে তার মানে সব তাঁবুই কী হবে? বন। তো এটা ভুল দেওয়া আছে। আবার বলছে কি কিছু বাড়ি হলো গাছ, তো দেখো সব বাড়ি যদি বন হয়ে থাকে আর সব বন যদি গাছ হয়ে থাকে তার মানে কী হওয়া উচিত ছিল? সব বাড়ি গাছ হবে। এটাই কিন্তু এখানে দেওয়া আছে বিবৃতিতে, বাট এখানে সিদ্ধান্ত ভুল। তার মানে আমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? 1 ও 2 কোনোটি সত্য নয়। 1 ও 2 কোনোটি সত্য নয়। তোমরা যে আমি এই যে ভেন চিত্রটা এঁকেছি সেটা তোমরা একবার লক্ষ্য করো। এখানে গাছ হচ্ছে কিন্তু সবার থেকে বড়, গাছের মধ্যে আসছে বন, বনের মধ্যে বাড়ি, বাড়ির মধ্যে হচ্ছে তাঁবু। তার মানে হচ্ছে সব তাঁবুই বাড়ি, আবার সব বাড়ি হচ্ছে বন, সব বন হচ্ছে কি? গাছ। তার মানে সব তাঁবুই কী হবে? বন হবে। কিন্তু এখানে ভুল করেছে, কিছু তাঁবু বন দিয়েছে। তার জন্য এখানে সিদ্ধান্ত কিন্তু দুটোই ঠিক নয়। তার মানে আমাদের অপশান ই রাইট অ্যান্সার হয়ে যাবে। দেখো পরের প্রশ্নটা কি বলছে, পরের প্রশ্নটা 19 নম্বর প্রশ্ন কি বলছে, অসম্পূর্ণ চিত্রটি সম্পূর্ণ করুন। এখানে একটা চিত্র দিয়েছে, এটা সম্পূর্ণ করতে হবে। এখানে দেখো এই ক্ষেত্রে যে ভিতরে যে বর্গক্ষেত্রটা আছে স্কোয়ার, স্কোয়ারের এই বরাবর একটা দাগ আছে, এই ক্ষেত্রে এই বরাবর দাগ আছে, আবার এই ক্ষেত্রে কেমন দাগ আছে? এই ক্ষেত্রে দেখো এই বরাবর দাগ আছে। তার মানে আমরা এই যে বর্গক্ষেত্রটা পেয়েছি, বর্গক্ষেত্র, তার মধ্যে এই বরাবর দাগ আছে, আবার তার সোজাসুজি যেটা পাচ্ছি সেম মিডিলে এইভাবে দাগটা আছে। তার মানে এইখানে এই বর্গের ভিতরে, স্কোয়ারের ভিতরে যেভাবে দাগ আছে এই বর্গের ভিতরে সেম এইভাবে দাগ থাকবে, ঠিক আছে? তো এখন দেখো এখানে এই যে ডট ডটগুলো, এটা এইভাবে আছে, এটা এইভাবে আছে, তার মানে আমাদের এই দিকেও কী থাকবে? এটা এইভাবে থাকবে, এইভাবে থাকবে, এইভাবে থাকবে, এইভাবে থাকবে। তো এখন দেখো এখানে এই যে বর্গের মধ্যে দাগ কিন্তু এখানে এই বরাবর সেম আছে, আমরা যেখানে যেটা পাচ্ছি এইভাবে এইভাবে হবে, সেটা কিন্তু এখানে পাচ্ছি, এখানে কিন্তু এই বরাবর আছে। তার মানে এই দুটো অপশান আমাদের হতে পারে, বাকি কিন্তু এটা হবে না, কারণ এই বরাবর দাগ কোন অপশানে কোথায় আছে? এখানে, এখানে কিন্তু আসবে না। এই বরাবর দাগ কিন্তু এখানে আর এখানে আছে, এখানে কিন্তু আসবে না। তার মানে এই দুটো কিন্তু আমাদের ক্যান্সেল হয়ে গেল। এখন চেক করতে হবে এই যে ডট ডটগুলো কীভাবে আছে, এইভাবে এইভাবে আছে। এখানে দেখো ডট ডটগুলো এইভাবে 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 দিয়েছে, তার মানে আমাদের এটা হবে না। আমাদের ডট ডটগুলো কীভাবে থাকছে? এইভাবে এইভাবে। তো এইভাবে কোথায় আছে? এখানে আছে। তো এইভাবে কিন্তু তোমাদের অবজারভেশনের উপরে নির্ভর করবে চিত্রটি কীভাবে সম্পূর্ণ করতে হবে। এর জন্য কিন্তু খুব একটা ট্রিক্স তোমাদের নেই, এটা তোমাদের অবজারভেশনের উপরে ডিপেন্ড করবে তোমরা প্রশ্নটা সঠিক করে আসতে পারবে কিনা। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, তোমাদের রাইট অ্যান্সার হবে। দেখো 21 নম্বর প্রশ্ন কি বলছে, 5-এর বিপরীতে কোন সংখ্যাটি আছে? এখানে দেখো এখানে আছে 5 আমরা পেয়েছি, আর এখানে কি কি আছে? 3 4 আছে। তো এখন দেখো 3 এখানে আর কোন ডাইসে আছে? তো 3 এখানে আছে, তো এখানে 4ও আছে। তার মানে এই 3 আর 3 ক্যান্সেল হয়ে যাবে, 4 আর 4 ক্যান্সেল হয়ে যাবে, থাকছে কি? 5। তাহলে 5-এর বিপরীতে কী হবে? 6। তাহলে অপশান সি তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এই টাইপের যদি তোমাদের প্রশ্ন দিয়ে দেয় তোমরা ডাইস আগে চেক করবে, এখানে 5 আছে, তার মানে 5-এর সাথে আর কী কী আছে? 3। তো এখান থেকে 3 4 কোথায় আছে? 3 4 এখানে পেয়েছি। তো এখান থেকে আমরা কি করলাম? 4 3 কেটে দিলাম, 4 3 কেটে 5-এর বিপরীতে কি চলে আসবে? 6 চলে আসবে। তো গাইজ আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এই টাইপের বিপরীত সংখ্যা যেভাবে বের করতে হয় সেই টাইপ কিন্তু অলরেডি করানো হয়ে গেছে, যারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে। তো দেখো এর পরের প্রশ্নটা কি বলছে,
1994 সালের 1 ডিসেম্বর বৃহস্পতিবার হলে 1995 সালের ওই একই তারিখ কী বার হবে? তো এটা রাইট অ্যান্সার তোমাদের শুক্রবার হবে। কেন হবে সেটা এখন আমি তোমাদের ডিটেলস বলছি। দেখো, অর্ডিনারি ইয়ারের ক্ষেত্রে অর্ডিনারি ইয়ার কোনগুলো? যেগুলো লিপ ইয়ার নয়, অধিবর্ষ নয়। অধিবর্ষ চেনার উপায় কি? কোনো একটা সাল, যেমন এখানে 1995 সাল আছে, এই লাস্টের দুটো ডিজিটকে 4 দিয়ে ভাগ করে যদি ভাগশে 0 থাকে তাহলে সেটা লিপ ইয়ার, না থাকলে সেটা সাধারণ বছর বা অর্ডিনারি ইয়ার। তো অর্ডিনারি ইয়ারের ক্ষেত্রে মনে করো 2001 সাল, 2001 সালের 1 জানুয়ারি যদি বৃহস্পতিবার হয়, থার্সডে, তাহলে 2002 সালের 1 জানুয়ারি কী বার হবে? থার্সডে, মানে বৃহস্পতিবারের পরের দিন হবে ফ্রাইডে। তো অর্ডিনারি ইয়ারের ক্ষেত্রে কোনো একটা বছর যে দিন শুরু হচ্ছে তার পরের বছর কী হবে? পরের বছর তার একদিন পরে গিয়ে শুরু হবে, এটাই জাস্ট। বাট লিপ ইয়ারের ক্ষেত্রে কী হয়? লিপ ইয়ারের ক্ষেত্রে মনে করো 2004 সাল, এটা হচ্ছে লিপ ইয়ার। 2004 সালের 1 জানুয়ারি যদি তোমার বৃহস্পতিবার হয়ে থাকে, থার্সডে, যদি থার্সডে হয়ে থাকে, তাহলে 2005 সাল তার 1 জানুয়ারি, 2005 সালের 1 জানুয়ারি কী বার হবে? বৃহস্পতিবার থেকে তোমাকে 2 দিন এগিয়ে যেতে হবে। তাহলে বৃহস্পতিবারের পরের দিন ফ্রাইডে, শুক্রবার, তারপরে শনিবার। তাহলে কী হবে? স্যাটারডে হবে শনিবার। তো 2004 সাল লিপ ইয়ার, এই জন্য 2004 সালে 1 জানুয়ারি বৃহস্পতিবার হলে 2005 সালে 1 জানুয়ারি কী বার হবে? শনিবার। লিপ ইয়ারের ক্ষেত্রে আমাদের 2 যোগ করতে হবে, আর অর্ডিনারি ইয়ারের ক্ষেত্রে আমাদের 1 যোগ করতে হবে। তো এখানে দেখো 1994 সালের 1 ডিসেম্বরের কথা বলছে, সেখান থেকে আমরা যাচ্ছি 1995 সালের 1 ডিসেম্বর। এখানে আমরা 1994 সালের ফেব্রুয়ারি মাস কিন্তু কাউন্ট করছি না। তো আমাদের দেখতে হবে 1995 সাল এটা লিপ ইয়ার না অর্ডিনারি ইয়ার? তো এটা সাধারণ বছর। তো এই কারণে 1994 সালের 1 ডিসেম্বর বৃহস্পতিবার হলে 1995 সালের ওই একই তারিখ আমাদের একদিন এগিয়ে যেতে হবে। কী বার হবে? শুক্রবার হবে। আশা করি যারা বোঝার তারা বুঝতে পেরেছো। একদম সহজ কনসেপ্ট, কিছুই নেই এর ভিতরে। পরের প্রশ্নটা দেখো, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। খুবই সহজ। 81, 81-র সাথে 3 যদি তোমরা ভাগ করো তাহলে কী পাবে? 27। এরপরে 27-এর সাথে 3 ভাগ করলে তোমরা কী পাবে? 9। আবার 9-এর সাথে 3 ভাগ করো, পাবে 3। আবার 3কে 3 দিয়ে ভাগ করলে কী পাবে? 1 পাবে। তার মানে কী হচ্ছে? আমাদের এখান থেকে এই সাইড থেকে আমরা 3 ভাগ করে করে যাচ্ছি। বাট এই সাইড থেকে যদি দেখো, 1, 1-এর পরে আসছে 3, 3-এর পরে আসছে 9, 9-এর পরে 27, 27-এর পরে আছে 81। তো এখান থেকে 3 গুণ হয়েছে। ছোটো থেকে দেখলে 3 গুণ হবে, বড় থেকে দেখলে 3 কী হবে? ভাগ হবে। তো আমাদের লুপ্ত সংখ্যা কী হবে? 9 হবে। কিছুই নেই এখানে, একদম সহজ প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, কোনো আয়নায় ঘড়ির সময় সকাল 10টা 25 নির্দেশ করে, তাহলে তার প্রকৃত সময় কত? কোনো একটা আয়নায় ঘড়ির সময়টা দেখলে মনে হচ্ছে 10টা 25, তাহলে প্রকৃত সময় কত? তো এই টাইপের অঙ্ক করতে, রিজনিং প্রশ্ন সলভ করতে গেলে আমরা কী করবো? যে টাইমটা দেওয়া আছে সেটাকে সবসময় 12টা থেকে কী করব? বিয়োগ করে দেবো, 10টা 25। বাট দেখো এখানে কি আছে? 25, আর এখানে 00 আছে। তো 00টাকে আমরা কীভাবে লিখতে পারি? দেখো এখানে 00 মিনিট আছে, তো এখানটাতে আমরা লিখতে পারি 12টা মানে কি? 11:60। যখন 11:60 হয় তখনই তো 12টা বাজে। এখন এটা থেকে 10টা বিয়োগ করো, তোমাদের উত্তর চলে আসবে। তো ঘড়িতে যেটা 10টা 25 মনে হচ্ছে, সেটাকে তোমরা এই 12টা থেকে, তার মানে 11:60 থেকে বিয়োগ করো। 5 হাতে হচ্ছে 1, 35, এরপরে থাকছে 1। তো 1:35, প্রকৃত সময় হচ্ছে 1:35। কি বললাম? এই টাইপের রিজনিং থাকলে তোমাদের যে টাইমটা বলা হচ্ছে সেটাকে সবসময় 12 দিয়ে কী করবে? 12 থেকে বিয়োগ করবে। তো এখানে আছে 00, এখানে 25 মিনিট, তো এই 00টাকে আমরা 60 মিনিট করে নিলাম। আমরা বলতে পারি 12টা মানে কত? 11টা যখন 60 হয় তখনই তো 12টা হয়। তাই আমরা এটাকে এইভাবে লিখে নিলাম। এখানে আর কিছুই নেই, সিম্পল কনসেপ্ট। পরের প্রশ্ন দেখো, বলছে কোনো সাংকেতিক ভাষায় ডিআরকে OMKN আর LEAকে লিখ কে XMKY লেখা হলে লিডারকে কি লেখা হবে? এখন দেখো এটা দেখে তোমাদের কঠিন মনে হতে পারে, বাট কঠিন কিছু নেই। তোমরা একের পর এক নিচে লেখো। ডিআরকে কি বলা হচ্ছে? ভয় পাবে না, প্রশ্ন দেখে ভয় পাবে না। ডিআরকে বলা হচ্ছে OMKN। এখানে দেখো, এখানে আমাদের এদের পজিশন ভ্যালু লেখার দরকার নেই, কারণ ডি এর পজিশন ভ্যালু 4, এখানে হচ্ছে 15, এখানে এখানে হচ্ছে 13। এদের ডিফারেন্স কিন্তু সেম আসছে না, তার মানে আমরা পজিশন ভ্যালু লিখবো না। আমাদের মাথায় কিন্তু তৎক্ষণাৎ কাজে লাগাতে হবে। এটা কি দিয়েছে? এটা ডিরেক্ট কোডিংয়ের প্রশ্ন দিয়েছে। দেখো লিখ
এ কে, লিখকে আমরা কি লিখছি এক্স এম কে ওয়াই। এখানে দেখো এ মানে কি, এর জায়গায় আছে কে, এখানেও এর জায়গায় কে আছে, তার মানে ডিরেক্ট কোডিংয়ের প্রশ্ন। এরপরে দেখো আমরা কি লিখতে পারছি, ই মানে এম, ই মানে এম, ব্যাস মিটে গেল। আমরা দুটো সেম পেয়েছি, মানে এখানে আমাদের ডিরেক্ট কোডিংয়ের প্রশ্ন দিয়ে দিয়েছে। তাহলে লিডারকে আমরা কি লিখতে পারবো, এল ই এ ডি ই আর। ই মানে কি এম, তাহলে এই দুই জায়গায় এম বসিয়ে দাও অ্যাজ ইট ইজ সেম। এ মানে কি, এ মানে হচ্ছে কে, ডি মানে ও, এল মানে কি এক্স, তাহলে এক্স এম কে ও এম, এক্স এম কে ও এম, এক্স এম কে ও এটাই আছে, তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। লাস্টে দেখো শেষে কি আছে, শেষে আর আছে, তো আর মানে কি, আর মানে হচ্ছে এন, তো এটাই আমাদের উত্তর হয়ে গেল। খুবই সহজ প্রশ্ন, ডিরেক্ট কোডিংয়ের প্রশ্ন কিন্তু খুবই সহজ। প্রশ্ন একটু দেখতে কঠিন মনে হলে তোমরা পড়ে দেখবে, পড়ে দেখলে বুঝতে পারবে যে কতটা সহজ এই টাইপের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কী বলছে, অমিত পূর্ব দিকে 15 মিটার গমন করলো। তো এখানে যদি তোমরা এটা ধরে নাও, এটা ওয়েস্ট পশ্চিম দিক, এটা হচ্ছে ইস্ট পূর্ব দিক, এটা যদি নর্থ হয় তাহলে নিচে কী হবে, সাউথ। তো বলছে অমিত পূর্ব দিকে 15 মিটার গমন করলো। দেখো অমিত প্রথমে কী করছে, পূর্ব দিকে যাচ্ছে, তার মানে অমিত ছিল পশ্চিম দিকে, এখান থেকে সে 15 কিলোমিটার পূর্ব দিকে গেল। এরপরে বলছে এরপর বাঁ দিকে ঘুরে 5 কিলোমিটার যায়, তো অমিতের বাঁ দিকে এই দিকে, তো বাঁ দিকে ঘুরে অমিত কত কিলোমিটার যাচ্ছে, 5 কিলোমিটার। এরপর আবার বাঁ দিকে ঘুরে, তো বাঁ দিক মানে কোন দিক হবে, এই দিকে, আবার বাঁ দিকে ঘুরে সে কত কিলোমিটার যাচ্ছে, 15 কিলোমিটার। তো বলছে প্রারম্ভিক অবস্থান থেকে সে এখন কত দূরে আছে, তো অমিতের প্রারম্ভিক অবস্থান ছিল এখানে, আর অমিত এখন আছে এখানে, তো এখন প্রারম্ভিক অবস্থান থেকে কত দূরে আছে, এইটুকু ডিস্টেন্স, তো এইটুকু ডিস্টেন্স মানে আমরা এখানে কত পেয়েছি, দেখো এইটুকু ডিস্টেন্স এখানে, আর এইটুকু ডিস্টেন্স সেম, তার মানে 5 কিলোমিটার। তো প্রারম্ভিক অবস্থান থেকে এখন সেই এখানে আছে, মানে কত কিলোমিটার দূরে, 5 কিলোমিটার দূরে। অপশান ডি তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরে বসে দেখো নিচের শব্দগুলি অর্থবহ ক্রমে সাজাও। সুতো মানে সুতা এখানে একে আছে, গাছ দুইয়ে আছে, শাড়ি তুলো কাপড়। তার মানে এখানে দেখো আমরা প্রথমে কী পাই বলো তো, গাছ, তাহলে প্রথমে থাকবে 2, গাছ থেকে আমরা পাই কি, তুলো, তুলো থেকে হয় সুতো, এরপরে সুতো থেকে কী হবে, সুতো থেকে হবে তোমাদের কাপড় 5, তারপরে কাপড় থেকে হবে তোমাদের শাড়ি। তো এদের অর্থবহ ক্রম কী হবে, 2 4 1 5 3, 2 আছে গাছ, গাছ থেকে পাচ্ছি আমরা তোমাদের তুলো, তুলো থেকে তৈরি হচ্ছে সুতো, সুতো থেকে কাপড়, কাপড় থেকে শাড়ি। তাহলে অপশান বি তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। কিছুই নেই, একদম সহজ টাইপের রিজনিং, আর এই টাইপের রিজনিংই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে। দেখো পরের প্রশ্ন কী বলছে, 3 4 5 7। তো এখানে যদি তোমরা করো 3 আর 4 যোগ করো, 3 আর 4 যোগ করলে হয় 7, আর এই যে 5 এখানে গুণ করলে পাবে হচ্ছে 7 5 35। এখানে আছে 6 5 3 33, তো 6 আর 5 যদি যোগ করো তাহলে হয় 11, 11 প্লাস 3 কত, 33। এখানে 7 আর 6 13, 4 13 52, তাহলে আমাদের এখানে কী হবে, 8 আর 9 17, 17 আর 2 গুণ করলে হবে 34। তো এই যে তোমাদের মিসিং নাম্বারটা, এটা বের করার প্রত্যেকটা দেখো প্যাটার্ন আমরা সেম পেয়ে গেছি, তার মানে এটা আমরা বের করতে পারবো, উপরের দুটো যোগ করে নিচেরটা দিয়ে গুণ করতে হচ্ছে। তো 34 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের দেখো, এটা দেখো 12 থেকে 20, 8 বেড়েছে, 20 থেকে 30 কত বাড়লো, 10, তাহলে 30 থেকে যদি আমরা 12 বাড়াই তাহলে কত হচ্ছে, 42, আবার 42 থেকে যদি আমরা 14 বাড়াই, 12-র পরে 14, তাহলে হচ্ছে 56, তার মানে আমাদের রাইট অ্যান্সার কত হবে, 42। তো এখানে কিছুই নেই, 12-র সাথে 8 যোগ করে হচ্ছে আমাদের 20, তারপরে 20-র সাথে আমরা 10 যোগ করেছি, পাচ্ছি কত, 30। তো 18 থেকে আমাদের এখানে 2 বাড়াতে হচ্ছে, এরপরে 30-এর সাথে আমরা 10-এর সাথে 2 বাড়াবো কত, 12, 42। তো এটাই আমাদের চেয়েছে, এই যে মিসিং নাম্বারটা কত হবে, এটা 42। তাহলে এরপরে দেখো 42-এর সাথে যদি আমরা এখানে 12-এর সাথে আরও 2 বাড়াই, 14, মানে কত হচ্ছে, 56, সেই 56 তো এখানে বলাই আছে। পরের প্রশ্নটি দেখো কী বলছে, কোন বর্ণটি পি এবং জেডের মধ্যবর্তী বর্ণগুলিকে সমান 2 ভাগে ভাগ করে। পি হচ্ছে 16 নাম্বার পজিশনে আছে, জেড হচ্ছে 26 নাম্বার পজিশনে আছে। এদের মধ্যে কতগুলি বর্ণ আছে, 26 থেকে 16 বাদ দাও 10, এদের মধ্যে 10টি বর্ণ আছে। এখন মধ্যবর্তী বর্ণ মানে 10কে 2 দিয়ে ভাগ করে কত হচ্ছে, 5। তো 16-র সাথে 5 যোগ করলে কত হয়, 16-র সাথে 5 যোগ করলে পাবে 21, 21 নাম্বার পজিশন আছে ইউ, তাহলে অপশান এ তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো কী বলছে, শূন্যস্থান পূরণ করো। এখানে আছে এ ড্যাশ এ বি ড্যাশ বি ড্যাশ বি। তো এই টাইপের প্রশ্ন সলভ করতে গেলে তোমাদের কী করতে হবে,
এখানে দেখো বি এর আগে কী আছে, বি এর আগে আছে এ, তার মানে এখানে আছে বি, তার মানে এখানে কী হবে, এ হবে। বি এর আগে কী আছে এ, তাহলে এখানে কী হবে এ, তাহলে শেষে এ কোথায় আছে, এই অপশানের শেষে এ আছে, তাহলে এখানে কী হয়ে যাবে বি, কারণ বি এর আগে এ থাকে। তো আমাদের রাইট অ্যান্সার বি এ এ। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো গাইস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ জিআই থেকে কিছু প্রশ্ন। আশা করি তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো গাইস থ্যাংক ইউ, বাই বাই।